আজ সংসদ অধিবেশনে জামায়াত এমপিরা ইতিহাস করল, সংসদ থেকে বেরিয়ে রাষ্ট্রপতির উপর সরাসরি আক্রমণ করে। দর্শক দেখতে পাচ্ছেন হাসনাত সহ জামাতের সকল এমপিরা সংসদ থেকে বেরিয়ে যায় এবং বাহিরে রাষ্ট্রপতির উপর ভয়াবহ আক্রমণ করে। এই মুহূর্তে এদিকে আজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির উপর সরাসরি অ্যাকশন নিয়েছে জামাতের সকল এমপিরা। হাসনাত সহ সবাই স্লোগান দিচ্ছে সংসদের ভিতরে, সংসদ ভবনের বাহিরে এমপিদের মধ্যে ধ্বংসলীলা চলছে। এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছেন। জাতীয় সংসদে বাংলাদেশের বেহায়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিচ্ছেন। তার ভাষণের সময় কঠিন প্রতিবাদ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাষ্ট্রপতিকে ঘৃণা জানিয়ে স্লোগান দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামাত জোটের এমপিরা। এদিকে সংসদের প্রথম দিনেই সংসদ বয়কট করল 11 দলীয় জোট জামাত এনসিপি। সংসদ চলাকালীনই সংসদ থেকে বের হয়ে গেল জামাত এনসিপি সহ 11 দল। রণক্ষেত্রে উত্তাল সংসদ ভবন। প্রথম দিনেই কঠিনভাবে বিপদের মুখে বিএনপি সরকার। আজ সংসদের প্রথম দিনই উত্তাল পরিস্থিতি হয়েছে। জামাতের সকল এমপিরা সংসদ থেকে বেরিয়ে যায় রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিয়ে। রাষ্ট্রপতি যখন সংসদের ভিতরে ঢুকেন ঠিক তখনই হাসনাত আব্দুল্লাহ সহ জামাতের প্রত্যেকটা এমপি উঠে দাঁড়িয়েছে এবং সেইখানে একটা ধ্বংসলীলা তৈরি করে। সংসদ থেকে বেরিয়ে অনেকেই অনেক বক্তব্য দেয় জামাতে আমি সহ, এবং উত্তাল পরিস্থিতি তৈরি করে জামাতের সকল নেতাকর্মীরা রাষ্ট্রপতির উপর সরাসরি অ্যাকশন নেয়। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। জাতীয় সংসদে বাংলাদেশের বেহায়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিচ্ছেন। তার ভাষণের সময় কঠিন প্রতিবাদ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাষ্ট্রপতিকে ঘৃণা জানিয়ে স্লোগান দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামাত জোটের এমপিরা। দর্শক, কোন দেশের সংসদ অধিবেশনের শুরুর দিন এরকম ওয়াকআউট এবং সংসদের ভিতরেই স্লোগানে উত্তাল করা, এটা বিরল দৃশ্যপট। এবং বাংলাদেশের জাতীয় সংসদ চুপ্পুর এই ভাষণের মধ্য দিয়ে কলঙ্কিত হলো এবং সংসদ একটা হাস্যরস তামাশার বস্তুতে পরিণত হলো, যেটা কিছুতেই একটা গণতান্ত্রিক দেশের মহান সংসদের জন্য শোভনীয় নয়। দর্শক, হ্যাঁ, প্রত্যাশা অনুযায়ী জামাত এনসিপি এমপিরা তারা ওয়াকআউট করেছে। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল। তরুণ এমপিরা হাসনাত নাহিদরা স্লোগান দিয়েছে। জামাতের এমপিরাও স্লোগানে সুর মিলিয়েছেন এবং ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ স্লোগান দিতে চেয়েছিলেন তরুণ এমপিরা, কিন্তু জামাতের সিনিয়র এমপিরা তাদেরকে নিয়ে যে বাইরে চলে গিয়েছেন, দ্যাট মিনস ওয়াকআউট করেছেন। এবং সেই মুহূর্তে এই বেহায়া রাষ্ট্রপতি চুপ্পু নির্লজ্জের মতো ভাষণ দিয়েছেন এবং চুপ্পুর গলায় একটু কাঁপুনি ছিল, কারণ তিনি বক্তব্য দেয়া শুরু করতেই জামাত এমপিরা চিৎকার শুরু করে দিয়েছে, স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে এবং একটা বিব্রতকর পরিস্থিতি। এর মধ্যে দিয়ে কয়েকটা বিষয় স্পষ্ট হয়েছে। নাম্বার ওয়ান, যে এই চুপ্পু, এই লোকটা যে কতটা বেহায়া, কতটা নির্লজ্জ, থার্ড ক্লাস। রাষ্ট্রপতির ভাষণের সময় এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেনি। বাংলাদেশের রাজাকার রাষ্ট্রপতিও ছিল, কিন্তু তখন এরকম কোনো ঘটনা ঘটেনি। এবার চুপ্পুর ক্ষেত্রে যেটা হয়েছে, এবং দেখেন এই যে সংসদ যে একটা, এই ফর দ্য টাইম বিং, আমি বলছি না যে পুরো সময়, রাষ্ট্রপতির ভাষণের সময় একটা সার্কাসে পরিণত হয়েছে, ওটা একটা সার্কাস সেন্টারে পরিণত হয়েছে। তার প্রমাণ হচ্ছে রাষ্ট্রপতি ভাষণ দেন আর প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরা হাসেন কেন? এই রাষ্ট্রপতি, এই আওয়ামী বেহায়া রাষ্ট্রপতি বলেন, এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছে। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন, সারা জাতি প্রতীক্ষায় আছে। বহু প্রত্যাশার একটা নির্বাচন হয়েছে,
নির্বাচনের ফলাফল নিয়ে আজকে আমরা কোনো কথা বলবো না, কিন্তু আমরা বুক ভরা আশা নিয়ে এই সংসদে এসেছি যে এই সংসদ জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম যে এই সংসদে যারা ফ্যাসিস্ট সরকারের দূষর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই, সেই খুনে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। দ্বিতীয় কারণ ছিল, আপনারা জানেন, আগস্ট মাসের 5 তারিখ 24 সালে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছিলেন যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন, 2টা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন, নতুন গল্প সামনে নিয়ে এসেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছে। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসাবে তার আর কোনো নৈতিক অধিকার থাকে না। 3 নম্বর অপরাধ তিনি করেছেন, তিনি নিজের হাতে অর্ডিন্যান্স সাইন করেছেন। এই জুলাই অভ্যুত্থানের পরে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হবে। নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা 2টা ক্যাপাসিটিতে নির্বাচিত হবেন। তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হবেন এবং তারা একই সাথে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন। একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবেন। অত্যন্ত দুঃখের বিষয়, সেই শপথ দুটো আমরা নিলেও সরকারি দল নেয়নি। তার প্রথম দায়িত্ব ছিল গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে সংস্কার পরিষদের অধিবেশন ডাকা। তিনি সেই অধিবেশন ডাকেন নাই। গণভোটে হার পক্ষে ভোট দিয়েছে 70% মানুষ। তিনি 70% জনগণকে, দেশবাসীকে অপমান করেছেন। এখানেও তিনি অপরাধ করেছেন। এই 3 অপরাধের কারণে আমরা তার ভাষণ শুনতে চাইনি এবং আমরা সরকারি দলকেও অনুরোধ জানিয়েছিলাম, স্পিকার মহোদয়কে অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ দিতে দেওয়া না হয়। তারা আমাদের কথা গ্রাহ্য করেন নাই। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। আমরা আগামীতে এই সংসদে কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করবো না এবং মেনে নেব না। আমরা জনগণের স্বার্থের পক্ষে লড়াই করে যাব, অধিকারের পক্ষে লড়াই করে যাব। প্রিয় দেশবাসী, আমরা আপনাদের সাথে, আপনাদের অধিকারের পক্ষে আছি, আছে, আমরা আছি আপনাদের সাথে, আপনারাও থাকবেন আমাদের সাথে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ। আমরা দফায় দফায় বক্তব্য দিয়েছি, আমরা মূল জায়গায় বক্তব্য দিয়েছি। ধরে একটা করে বক্তব্য দেওয়ার কোনো দরকার নাই। আমরা তার নৈতিক বৈধতা বহু আগে অস্বীকার করেছি, প্রত্যাখ্যান করেছি। অবশ্যই আমরা যাব। আমরা জনগণের পক্ষে কথা বলতে এখানে এসেছি, জনগণের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। এই সংসদ কারো একার নয়, এটা 18 কোটি মানুষের সংসদ। আমরা তাদের প্রতিনিধি হিসাবে অবশ্যই আমরা সংসদে। আপনাদেরকে ধন্যবাদ। ইয়েস, একটা ইস্যুতে আমরা। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল। সেই প্রথম অধিবেশন উপলক্ষে সরকারি দল, বিরোধী দল, আমরা সকলেই অংশগ্রহণ করেছি জাতীয় সংসদের কার্যক্রমে এবং কার্যক্রমের শুরু থেকে নিয়মতান্ত্রিকভাবে সবগুলা অংশে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের বক্তব্য রেখেছি। আমরা মাননীয় স্পিকারের কাছে আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদের দোসর এমন কেউ এই সংসদে বক্তব্য দিতে পারবে না, কারণ এই সংসদটা হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত সংসদ। হাজারো মানুষের রক্তের উপর দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে এইখানে আমরা এই সংসদ পেয়েছি। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, যারা এখানে নির্বাচিত হয়েছেন তারা নির্বাচিত হতে পেরেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করার মাধ্যমে। ফলে ফ্যাসিস্টের সাথে জড়িত এমন কেউ এই পার্লামেন্টে বক্তব্য দিতে পারবেন না। কারণ যখন রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছি। গণভোটে হ্যাঁ মানে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। আমরা রাষ্ট্রপতির এই প্রথম অধিবেশনে আমরা অভিশংসন চেয়েছি, কারণ এই রাষ্ট্রপতির হাত ধরে নতুন আরেকটা এই সরকার চলতে পারে না। আমরা স্পষ্ট করে বিএনপির উদ্দেশ্যে এবং বর্তমান সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা
বাংলাদেশের জনগণ, শুধুমাত্র বিরোধী দল না, পুরো বাংলাদেশের জনগণ এমনকি বিএনপিরও অসংখ্য তাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। গণভোটে হ্যাঁ মানে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন মানে হচ্ছে সংস্কার হতে হবে এবং গণহত্যার বিচার হতে হবে। এই কাজগুলোকে উপেক্ষা করে বিএনপি এবং এই সরকার যদি মনে করে তারা এই বাংলাদেশে জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে তারা টিকে থাকতে পারবে, এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে, সংসদ স্বাভাবিকভাবে ফাংশন করবে, এটা কখনোই সম্ভব নয়। বরং বর্তমানের মানুষ তাদের জায়গা থেকে স্পষ্টভাবে এটা সবসময় মাথায় রাখবে যে তারা এই অভ্যুত্থানটাকে অল্প কিছুদিন আগে প্রত্যক্ষ করেছে, অংশগ্রহণ করেছে। কেউ যদি কোন একটা দল যদি তাদের দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে চায়, আবার ক্ষমতার মোহে ডুবে স্বৈরাচারের পথে হাঁটতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ এবং আমরা বিরোধী দল একসাথে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করব। আমরা সংসদে প্রথমে আমাদের দ্বিমত জানিয়েছি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভালোভাবে এই প্রতিবাদটি জানাচ্ছি। আজকে আপনারা দেখে থাকবেন যে এনসিপির পক্ষ থেকে সংসদ ভবনের সামনেও এই প্রতিবাদটুকু জানানো হয়েছে। আমরা স্পষ্ট করে বলেছি আমরা রাষ্ট্রপতির এই প্রথম অধিবেশনে আমরা অভিশংসন চেয়েছি, কারণ এই রাষ্ট্রপতির হাত ধরে নতুন আরেকটা এই সরকার চলতে পারে না। তো এখন আমাদের এই রাষ্ট্রপতির অভিশংসন, জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে ভারতে ধরা হয়েছে, দ্রুত সময়ে বাংলাদেশে নিয়ে এসে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা, এই কাজগুলো যত দ্রুত এই সরকার করবে ততই এই সরকারের জন্য সেটা ভালো। কিন্তু তারা যদি এটা না করে, এটা আমাদের জায়গা থেকে বিরোধী দলীয় শুধু রাজনীতি না, এটা জনগণের আকাঙ্ক্ষা। আমরা রাজপথে নেমে আমাদের জায়গা থেকে জনগণের দাবিগুলো বাস্তবায়নের জন্য যেভাবে যা করা দরকার আমরা সেই রাজনৈতিক কর্মসূচি হাতে নিব। এবং আমরা এটুকু বলতে পারি যে আমাদের এই যে বিরোধী দলের যারা সংসদ সদস্য হিসেবে সংসদে গিয়েছেন, তারা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে খেয়েছেন, অনেকে বিস্মিত হয়েছেন, অনেকে আশ্চর্য হয়েছেন, অনেকে যন্ত্রণায় কাতর হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই ইতিহাস সৃষ্টি করল বিএনপি, যে ইতিহাস আমাদের সবার জন্য অপমানের, চরম গ্লানির। ধরে নিয়েছিলাম যে রাজনৈতিক কৌশলের জায়গা থেকে বিএনপি হয়তো অনেক কিছুই করতে বাধ্য হয়, কিন্তু এই কৌশল শব্দটি বিএনপির ক্ষেত্রে আমরা কতক্ষণ ব্যবহার করব, বিশেষ করে মুক্তিযুদ্ধ ইস্যুতে, সেটা অবশ্যই একটি চূড়ান্ত রূপ পাওয়া দরকার। কোন বিষয়ে প্রিয় দর্শক কথা বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শোক প্রস্তাব উত্থাপন করেন তাদের জায়গা থেকে, এবং সেখানে তিনি বলেন যে অতীতে মন্ত্রী ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কয়েকজন ব্যক্তির নাম তারা শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করতে চান। তিনি বলেন যে দেশের রাজনীতি এবং জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব ব্যক্তিত্বের অবদান বিবেচনায় তাদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা উচিত। কাদের নাম যুক্ত করলেন বা করতে চাইলেন, প্রস্তাব দিলেন, একে একে নাম এলো যুদ্ধাপরাধী মাওলানা মতিউর রহমান নিজামী, যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদি, যুদ্ধাপরাধী মাওলানা আব্দুল সোবহান, যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লা, যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা এ কে এম ইউসুফ, এবং এর সঙ্গে আরও যাদের নাম যুক্ত করেন তার মধ্যে ছিল শরীফ ওসমান হাদি, প্রিন্সিপাল আব্দুল খালেক মন্ডল সহ আরও বেশ কয়েকজনের নাম। এছাড়া জুলাই আন্দোলন এবং শাপলা চত্বরে যারা নিহত হয়েছেন তাদের নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্তর দাবি জানানো হয়, আহ্বান জানানো হয়। এবং সাথে সাথে জবাবে আমাদের নতুন স্পিকার বীর বিক্রম হাফিজউদ্দিন সাহেব, তিনি বিরোধী দলের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে যে নামগুলো যুক্ত করার প্রস্তাব করা হয় শোক প্রস্তাবের জন্য, তিনি তা প্রস্তাবে অন্তর্ভুক্ত করে নেন। মানে স্পিকারের এই ধরনের জবাব বা সম্মতির সঙ্গে সঙ্গে আমার কাছে ওই মুহূর্তে মনে হচ্ছিল যেন আমাদের সব শহীদেরা লজ্জায় অপমানে তাদের মাথা আরো একবার হিট করে ফেললেন, প্রচন্ড একটা কাঁপুনিতে তারা জড়িয়ে পড়লেন। আমাদের এই স্পিকার তো মুক্তিযোদ্ধা, শুধু মুক্তিযোদ্ধাই নন, তিনি বীর বিক্রম। তিনি যখন স্পিকারের আসনে রয়েছেন কি সাবলীল ভাবে সাথে সাথে এইগুলো তিনি মঞ্জুর করে নিলেন।
কেউ প্রশ্ন করতে পারেন। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি জামাতে আমির সংসদ থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন, অন্যদিকে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অনেকেই অনেক বিশ্লেষণ করে, বা সংসদের ভিতরে আজকের এই ঘটনা নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতি এবং সংসদ ভবনের এই অবস্থার আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।